বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। দর্শক, করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। সাথে আছি আমি আখলাকুস সাফা। করোনা ভাইরাস কেড়ে নিল আরও 2 পুলিশ সদস্যের জীবন। এ নিয়ে ফ্রন্টলাইনে থাকা বাহিনীর 3 জন মারা গেলেন। মারা যাওয়া 2 জন হলেন এএসআই আব্দুল খালেক ও কনস্টেবল আশেক মাহমুদ। ডিএমপি থেকে বলা হয়, জীবন বাজি রেখে পেশাদারিত্বের সাথে কাজ করছে পুলিশ। করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার জনগণের সহযোগিতা। এএসআই আব্দুল খালেকের করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল আরামবাগের একটি হোটেলে। পরে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাজা শেষে আব্দুল খালেকের দাফনের ব্যবস্থা করা হয় গ্রামের বাড়ি বরগুনার বেতাগী থানার ঝোপখালী গ্রামে। খালেক মিরপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন। বাচ্চা 2টি মেয়ে, একটি ছেলে। এখন তো অসহার ভিতরে কে লেখাপড়া করাইবে তা বলা যাইতেছে না যে কি হবে তাদের। সরকার যদি তার সাহায্য করে, তার জন্য একটু ব্যবস্থা করে, তাই আমরা আশা করি যে মানুষ হইতে পারবে। মারা যাওয়া কনস্টেবল আশেক মাহমুদ 27 এপ্রিল নমুনা পরীক্ষা করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে আইসোলেশনে রাখা হয়। বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান ট্রাফিক উত্তর বিভাগের এই সদস্য। পুলিশের চাকরিটি সবসময়ের জন্যই কিন্তু চ্যালেঞ্জের। আমাদের নানামুখী চ্যালেঞ্জকে সবসময়ের জন্যই মোকাবেলা করতে হয়। আর এই করোনা চ্যালেঞ্জ আমাদের জন্য একটি নতুন বিষয় ছিল। তবে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের যে দায়িত্বশীল বা পেশাদারী আচরণ, সেটার মাধ্যমে আমরা সকলের সম্মানিত নাগরিক বৃন্দ বা দেশবাসীকে নিয়ে সকলকে নিয়ে আমরা এটা মোকাবেলা করে জয়ী হতে পারবো। আশেক মাহমুদের বাড়ি জামালপুর জেলার মিলানদহ থানায়। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার বাড়িতে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। চরম ঝুঁকির মধ্যেই মনোবল ধরে রেখে দায়িত্ব পালন করছে পুলিশ। করোনা আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হয়ে আবারও ফিরছেন কাজে। এর মধ্যে 3 জন সহকর্মীর মৃত্যু তাদের ব্যথিত করে। তবে দায়িত্ব আর শপথ রক্ষায় অবিচল পুলিশ। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও করোনা ঝুঁকির বাইরে নয় এ বাহিনী। নাজমুল হোসেনের রিপোর্ট। দুপুরে পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফল নিতে আসেন এএসআই দেলোয়ার। সপরিবারে করোনা পজিটিভ পুলিশের এই কর্মকর্তা বাসা ছেড়ে ভর্তি হয়েছেন পুলিশ হাসপাতালে। আমার বাচ্চারও জ্বর, তো পজিটিভই আসে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর আমার প্রচন্ড গলা ব্যথা। সিনিয়র কর্মকর্তা থেকে কনস্টেবল। করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। এখানে প্রতিদিনই নমুনা পরীক্ষা করা হচ্ছে। মৃত্যু ভয়কে তুচ্ছ করে সহকর্মীদের সেবা দিচ্ছেন কনস্টেবল বাহাউদ্দিন কিংবা জাকেরুলরা। মনোবল হাই রেখে আমরা ডিউটি করতেছি। ঝুঁকি আছে কিন্তু এটা মনে করা যাবে না। আজকে আপনার ডিসি স্যার আসছে, ডিসি স্যার নিজে আসছে, 7 জন রোগী, লেডিস স্যার আসছে, ডাক্তার 2 জন আসছে। ফ্রন্টলাইনার হিসেবে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন, খাবার ওষুধ পৌঁছে দেয়া, আবার কখনো করোনায় মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করছেন তারা। আর এই কাজ করতে গিয়ে এরই মধ্যে 5 শতাধিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। শোককে শক্তিতে পরিণত করে, শক্তিতে রূপান্তরিত করে তারা তাদের জনসেবার বর্তমান ধারা অব্যাহত রাখবেন। যেভাবে জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই সেবার ধারা অবশ্যই অব্যাহত থাকবে। পুলিশের সিনিয়র কর্মকর্তারা দেখভাল করছেন অসুস্থ সহকর্মীদের। নিহত সদস্যের জানাজা করছেন, দাফনও করছেন। পুলিশ সদস্যরা বলছেন, মানুষকে নিরাপদ রাখাই তাদের দায়িত্ব। যদি আরও 2-3 সপ্তাহ মানুষকে ঘরে রাখা যেত, তাহলে হয়তো আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারতাম। যারা ভালো আছে তারা ভালো থেকে শেষ পর্যন্ত সেবা দিতে পারে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে আলাদা করা হচ্ছে। আতঙ্ক থাকে, তারপরেও আমাদের ডিউটি করতে হবে, দেশের জন্য আমাদের কাজ করে যেতে হবে। ইতিমধ্যে 3 জন পুলিশ সদস্য আমাদের মৃত্যুবরণ করেছে। তারপরেও কিন্তু পুলিশ সদস্যরা কোথাও একটু মাত্র পিছপা হয়নি, কোথাও দমে যায়নি। তারা অদম্য মনোবল নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। করোনা মহামারীর বিস্তার ঠেকাতে বাংলাদেশ পুলিশের 2 লাখেরও বেশি সদস্য জীবনের ঝুঁকি নিয়ে তারা মাঠে কাজ করছেন। এর মধ্যে যারা আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন, নতুনভাবে দেখা যাচ্ছে যে পুলিশ কতটা মানসিকভাবে চাঙ্গা থাকে, আর সেই মানসিকভাবে চাঙ্গা রাখাটাই এখন পুলিশের কর্তা ব্যক্তিদের জন্য বড় চ্যালেঞ্জ। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের শেষ 24 ঘন্টায় আরও 564 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। পরীক্ষা হয় 4965 জনের।
মারা গেছেন আরও 5 জন, যাদের 3 জনের বয়স 40 থেকে 50-এর মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এই 5 জন সহ দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন 168, যেখানে সুস্থ হতে পেরেছেন সব মিলিয়ে 160 জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন 7,667 জন। নতুন করে আইসোলেশনে গেছেন 138 জন। সব মিলিয়ে আইসোলেশনে আছেন 1,420 জন মানুষ। অতিরিক্ত মহাপরিচালক জানান, আরও কয়েকটি বেসরকারি হাসপাতালকে টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সবাইকে অনুরোধ করব, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। যেমন সবাই মাস্ক পরে ঘরের বাইরে আসছেন, সেরকম যখন আপনারা ঘরের বাইরে থাকবেন অবশ্যই সামাজিক দূরত্বের দিকে নজর রাখবেন। বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে, তাদের পিসিআর ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন, তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। এ পর্যায়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও কোঅর্ডিনেটর ডাক্তার কায়সার খোকন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ডাক্তার কায়সার খোকন, আপনাকে স্বাগত করোনা আপডেটে। একটি বিষয় জানতে চাই, পুরো মাস জুড়ে সংক্রমণের চতুর্থ ধাপ বলা হচ্ছে, এর পরের ধাপটা কি এবং এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতার পরিস্থিতিটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ যমুনা টিভিকে, যমুনা আপডেটকে। আমরা এই পর্যায়ে আমরা আছি চতুর্থ ধাপে, এবং আমাদের এই চতুর্থ ধাপে যেটা হচ্ছে যে ক্লাস্টার ওয়াইজ আমাদের রোগী সংক্রমণের হারগুলো খুব বেশি, এবং আমরা প্রায়ই রোগী পাচ্ছি এরকম যে আমাদের এখানে আসছে। আমরা পরবর্তীতে আমরা আমাদের যে করোনা হসপিটাল, ডেডিকেটেড হসপিটাল, সেটা হলো আমাদের সদর হসপিটাল। এই সদর হসপিটালে আমরা এই রোগীগুলো ট্রায়াস করে পাঠাই, বা অনেক সময় তারা সরাসরি আমাদের করোনা হসপিটালে চলে আসে। আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাই আর কি, যে এখানে রোগীগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সুনির্দিষ্ট কন্ট্যাক্ট থাকে আশেপাশে বা তার লকডাউন এরিয়াতে। হ্যাঁ, এমন হয়েছে যে সে তার আশেপাশে কোনো আত্মীয় স্বজন ছিল, লকডাউন এরিয়াতে সে যে রোগীটা ছিল নিকটবর্তী কোনো এরিয়াতে, এই এরিয়াতে যখন সংক্রমণ হইল, পরবর্তীতে সেই রোগীগুলাই সংক্রমিত হওয়ার কোনো না কোনোভাবে কন্ট্যাক্টে যাওয়ার পর আমাদের এখানে আসতেছে। ডাইরেক্ট যে আমরা যেটা পাইতাম প্রথম থেকে পেতাম, যে সেই রোগীগুলো হলো দেশের বাইরে থেকে আসছে, বা কোনো ধরনের ঢাকাতে ছিল সে সেখানে আসছে। বিশেষ করে আমাদের কয়েকটা রেড জোন থেকে আমাদের এই রুগীগুলো বেশি আসছে, সেটা হলো আমাদের নারায়ণগঞ্জ, ঢাকা, এবং কিছু রুগী আসছে গাজীপুর এবং নরসিংদী থেকে। এবং আমাদের এখানে যারা বিদেশ থেকে আসা যে রুগীগুলো আসছে, আমরা খুব বেশি সংখ্যক রুগী আমরা এখান থেকে পাই নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওই কন্ট্যাক্ট থেকে একটা ক্লাস্টার ওয়াইজ অনেকগুলো রুগী আমাদের এখানে চলে আসছে। আর বর্তমানে যেটা হলো যে পরবর্তী ধাপে যেটা হবে যে আমাদের লকডাউন যদি আমরা যেভাবে আমাদের লকডাউন চলতে সেটা যদি বজায় রাখতে পারি, তাহলে হয়তো আমাদের সংক্রমণের যে রেটটা যেটা খুব পিকে চলে যাওয়ার কথা ছিল, সেটাকে আমরা ফ্ল্যাটেন রাখার চেষ্টা করব। যদি এটা লকডাউন আমাদের সফল না হয় বা আমরা যদি ব্যর্থ হই, তাহলে দেখা যাবে যে এটা মানে একটা সেই চেষ্টা অবশ্য চলছে। আরেকটি বিষয়, যেমন আমরা বলতে পারি যে সিডিসি একটি রিপোর্টে বলছে যে আরও নতুন 6টি উপসর্গের কথা: মাংসপেশি ব্যথা, মাথা ব্যথা, বুকের যন্ত্রণা, মুখ ও ঠোঁট নীলচে হয়ে যাওয়া, চোখ লাল বর্ণের হয়ে যাওয়া। এই ধরনের উপসর্গ নিয়ে নতুন করে কোনো রোগী আসছেন কিনা, আপনারা পাচ্ছেন কিনা? আমরা আসলে এই উপসর্গগুলো যখন আসে, তখন আমরা করোনা সাসপেক্ট হিসেবে চিন্তা করি, যে এই নতুনগুলো সিমটমগুলো আমরা চিন্তা করি যে এটাতে থাকা উচিত ছিল, যা বা থাকলে আমরা করোনা সাসপেক্ট চিন্তা করি। কিন্তু এই পর্যন্ত আমরা যতগুলো পরীক্ষা করেছি আমাদের এই করোনা সাসপেক্ট রোগীগুলো, আমরা দেখা গেছে যে এই সিমটমগুলোর সাথে, এই যে আমাদের নতুন সিমটমগুলোর সাথে আমাদের এই কোরিলেশনটা খুব কম। তবে রোগীর হার যেহেতু বাড়তেছে, পরবর্তীতে হয়তো আমরা এই সিমটমের সাথে আমাদের এই যে করোনার যে রোগীগুলোর যে বর্তমান সিমটম এবং নতুন সিমটম, এটার সাথে একটা আপগ্রেডেশন অবশ্যই পাবো। আমরা ইতিমধ্যে বেশ কিছু রোগী সাসপেক্ট করেছি, কিন্তু আমরা প্রমাণ করতে পারি না যে অ্যাটিপিক্যাল সিমটম ছিল। আমার টার্সিয়ারি লেভেল হসপিটাল অনেকগুলো রোগী আসছে, যেটা কোরিলেট করার চেষ্টা করছি। পরবর্তীতে দেখা গেছে যেহেতু আমরা সুনির্দিষ্ট পরিমাণ আরটিপিসিআর এর মাধ্যমে রোগীগুলো যে নেগেটিভ হয়েছে, আবার পরীক্ষা করেছে, সেটাও দেখা গেছে নেগেটিভ আসছে। ফলশ্রুতিতে আমরা এটা প্রমাণ করতে পারি না যে নতুন সিমটমগুলো আছে বা আরও অ্যাটিপিক্যাল সিমটমগুলো আছে। অর্থাৎ হাসপাতাল পর্যায় পর্যন্ত এখনও সেই উপসর্গগুলো যায়নি। ডক্টর কায়সার, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছেড়ো না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিশ্ব পরিস্থিতি।
সারা বিশ্বে আরও 6,500-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট মৃত্যু 2,29,000-এর কাছাকাছি। নতুন আক্রান্ত 83,000-এরও বেশি। এ নিয়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 32,41,000 ছাড়িয়েছে। প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় 2,400 মানুষের, আক্রান্ত 27,500-এরও বেশি। ইউরোপে এখন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে। একদিনে মৃত্যু হয়েছে 765 জনের। বুধবার সংক্রমণ ও মৃত্যুর সংশোধিত তালিকা প্রকাশ করেছে দেশটির প্রশাসন। এখন পর্যন্ত হাসপাতালের বাইরে মারা যাওয়া প্রায় 4,000 মানুষকে অন্তর্ভুক্ত করায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26,000-এরও বেশি। স্পেনে প্রায় 450 মৃত্যু হয়েছে গেল 24 ঘন্টায়। ফ্রান্সে এ সংখ্যা 427। ইতালি আর জার্মানিতে অবশ্য কমেছে মৃত্যুহার। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সংক্রমণ ঠেকাতে ঢাকার ইন্দিরা রোডের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত রোগী সেই বাড়ির আইসোলেশনে আছেন, তবে কেউই মানছেন না লকডাউন। ফলে আক্রান্তের ঝুঁকি বাড়ছে বাড়িটির আশপাশের বাসিন্দাদের মধ্যে। বাড়িটিতে একটি নোটিশ ঝুলিয়ে দায়িত্ব সেরেছে প্রশাসন। লকডাউন কার্যকর করার দায় একে অপরের উপর চাপাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশ। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। ইন্দিরা রোডের এরশাদ কলোনি, সবই চলছে স্বাভাবিকভাবে, অথচ গলির এই বাড়িতে এক সপ্তাহ আগে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর লকডাউন নোটিশ ঝোলানো হয়েছে বাড়িটির ফটকে, কিন্তু ওই পর্যন্তই। দিনরাত খোলা বাড়ির মূল ফটক। সামনের রাস্তায় আগের মতোই চলছে মানুষের অবাধ চলাফেরা, খোশ গল্প। দুই বাড়ি পর যে মুদি দোকান, সেখানেও বেশ ভিড়। দূরত্বের বালাই নেই কারো মাঝে। এতে করে আশেপাশে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তবে রোগী আইসোলেশনে আছেন বলে দাবি স্বজনদের। যে পেশেন্ট তার দিছে আলাদা একটা রুম, প্লাস ওনার যে ফ্যামিলি যারা আছে তারা আলাদা রুম। লকডাউন করে দেওয়া টাইমে লোকগুলো তো একবারে না খাইব। গত এক সপ্তাহে এই বাড়িটির আরও কয়েকজনের মধ্যেও মৃদু উপসর্গ দেখা দিলেও স্থানীয়দের অসহযোগিতায় নমুনা সংগ্রহ করতে পারেনি আইসিডিডিআরবি। আমরা যখন গিয়েছিলাম ওখানে স্যাম্পল নিয়ে আসতে, তখন কিন্তু আমাদের কেউ স্যাম্পল দেয় নাই, বলে আমাদের কোনো সমস্যা নেই। 30টা অ্যাপার্টমেন্ট থেকে বলছে যে আপনারা কেউ ঢুকতে পারবেন না। করোনা শনাক্ত হলে রোগীকে আইসোলেশনে থাকতে হয়। ঝুঁকি বিবেচনায় বাড়ি বা মহল্লা লকডাউনও হয়েছে বেশ কিছু স্থানে। তবে লকডাউন কার্যকরে কড়াকড়ি করা যায় না বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যখন এটা বস্তিতে হয়, সেক্ষেত্রে লকডাউন আমরা কিভাবে করবো? একটা বস্তিতে হাজার হাজার মানুষ থাকে। আগামী 2-1 দিনের মধ্যে ওই বাড়িতে যতগুলো রুম আছে, প্রতিটা রুমে আমরা যে আপনার ত্রাণের ব্যবস্থা করে দিয়ে আসবো, যাতে তাদের আর বের হইতে না হয়। আইন অনুযায়ী লকডাউন কার্যকরের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের, তবে সেজন্য নির্ভর করতে হয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। লকডাউনের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ তো সরাসরি করার সুযোগ নেই। লকডাউনের দায়িত্বটা আসলে আমাদের প্রশাসন দেখভাল করে থাকে। আমাদের সিভিল প্রশাসন আছে, তারপর আমাদের পুলিশ প্রশাসন আছে। যারা লকডাউন অমান্য করছেন তাদেরকে আমরা মাইকিং করে সচেতন করার চেষ্টা করছি। আর যদি তাদের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে সংক্রমণ যে আইন আছে সেই আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর করতে পারে। কয়েকদিন পেরিয়ে গেলেও আক্রান্ত রোগী থাকা এই বাড়িটির লকডাউন কার্যকর না করায় শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাইপের সংযোগস্থলে মরচে ধরে না, ফিট রাখে দীর্ঘদিন। এন মোহাম্মদ ইউপিভিসি থ্রেড ফিটিংস, বাজারের সেরা ফিটিংস। আমাদের সাথেই আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও কোঅর্ডিনেটর ডাক্তার কায়সার খোকন। ডাক্তার কায়সার খোকন, আবারও আপনাকে স্বাগত। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, তারই পরে যদি বলি যে নতুন 6 উপসর্গের কথা, সেগুলো ওই অর্থে এখন পর্যন্ত আপনারা চিকিৎসা লেভেলে পাচ্ছেন না। টেস্টে আমরা আসলে কতটুকু এগোতে পেরেছি, সিলেট বিভাগের অবস্থাটা কি? সিলেট বিভাগের অবস্থা হলো যে আপনারা জানেন, আমাদের সিলেট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আমরা আরটিপিসিআর ল্যাব স্থাপন করেছি এবং এটার কাজ পুরোপুরিভাবে চলছে। কিন্তু যেটা হলো যে আমাদের সিলেট বিভাগ তো অনেক বড় বিভাগ, এখানে প্রায় 4টা জেলা এবং অসংখ্য স্যাম্পল আসতেছে আমাদের পরীক্ষা করার জন্য বিভিন্ন বিভাগ জেলা থেকেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা আমাদের আগে প্রথম দিকে আমরা প্রায় 100টার মতো পরীক্ষা করতাম রেগুলারলি, কিন্তু এখন আমাদের ফুল এফোর্ট দিয়ে আমরা প্রায় 200-র কাছাকাছি, আমরা সর্বোচ্চ 187টা পর্যন্ত পরীক্ষা করতে সক্ষম হয়েছিলাম।
কিন্তু আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা হলো যে প্রায় আমাদের কিছু স্যাম্পলও জমে যাচ্ছে, কারণ হলো যে পরিমাণ স্যাম্পল আসতেছে সেই পরিমাণ স্যাম্পলের পরীক্ষা করাটাও জরুরি এবং দ্রুত করাটাও জরুরি। ফলশ্রুতিতে আমরা যেটা চাচ্ছি আর কি, যে আমাদের আরও যেই দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হলো যে আমাদের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা হলো যে সিলেট যে ভেটেরিনারি যে কৃষি বিশ্ববিদ্যালয় যে আছেন, ওই দুইটাতে আমরা যদি মাইক্রোবায়োলজি যে ল্যাব দুইটা আছে ওইটাকে যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে স্যাম্পলের যে ল্যাবগুলো হচ্ছে বা প্রচুর স্যাম্পল আসছে, এটা আমরা পুরোদমে আমাদের সিলেটের যে স্যাম্পলগুলোর যে একটা চাহিদা এবং পরীক্ষা দ্রুত করার যে ব্যাপারটা আছে এটা আমরা সম্পন্ন করতে পারতাম। আপনাদের দিক থেকে একটি কথা ছিল যে রোগীরা তথ্য গোপন করছেন, সেই সমস্যাটির সমাধান হয়েছে কিনা এবং নমুনা সংগ্রহ যে করা হচ্ছে সেই নমুনা সংগ্রহগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক হাতে হচ্ছে কিনা, এই বিষয়গুলো তদারকি করছেন কি? আচ্ছা, এই বিষয়গুলো তদারকি করতেছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের আইডিসিআর সরাসরিভাবে আমাদের সাথে এটা সবসময় কাজ করে থাকেন, আর WHO আমাদেরকে সবসময় আমাদেরকে টেকনিক্যাল ব্যাপারে হেল্প করে থাকেন। তো যেটা হয়েছে যে আমাদের এখানে আমাদের প্যাথোলজির একটা টিম আছে, আমাদের সদর হসপিটালের একটা টিম আছে, এবং টিমটা আমাদের মাইক্রোবায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের উসমানী মেডিকেল কলেজের, আবার উনি একই সাথে আমাদের বেসিক সাবজেক্টের ডিন এবং আমাদের উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ। উনি এটা সরাসরি এটা তত্ত্বাবধান করে থাকেন এবং এই বিভাগের যে আরও সংশ্লিষ্ট সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকরা এটা পুরোদমে কাজ করে যাচ্ছেন। ফলশ্রুতিতে এখানে আমার মনে হয় না যে কোনো গুণগত মানে কোনো ধরনের সমস্যা হচ্ছে। তবে ডাক্তার কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু হয়েছে 2 জেলায়। দুপুরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 50 বছর বয়সী একজন। হাসপাতালের পরিচালক জানান 22 এপ্রিল জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ইউনিটে ভর্তি হন ওই ব্যক্তি। তার নমুনা পরীক্ষা করে কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়। তাকে করোনা ইউনিটে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইসোলেশনে থাকা একজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান 16 এপ্রিল মোস্তফা মিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর তাকে আইসোলেশনে নেওয়া হয়েছিল। সকালে শ্বাসকষ্টে মারা যান তিনি। আইডিসিআর-এর গাইডলাইন মেনেই দুপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ করোনা আপডেটে। রাজধানীতে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। ঢাকার প্রবেশ মুখ দিয়েও ঢুকছে অনেক যানবাহন। পাল্লা দিয়ে পায়ে হেঁটে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যাও বেড়েছে। শহরের ভেতরের সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা ছিল সারাদিন অনেক বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিল ভূমিকা আর পোশাকসহ বিভিন্ন কারখানা খুলে দেয় এমন পরিস্থিতি। সময়ের সাথে সাথে বাড়ছে ঢাকামুখী যানবাহনের সংখ্যা। সপ্তাহের শেষ দিনে প্রবেশ মুখগুলোতে ছিল যানবাহনের বাড়তি চাপ। আগের তুলনায় কড়াকড়ি কমেছে। ঢাকার প্রবেশ কিংবা বাহির পথে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা। যানবাহনের সাথে পাল্লা দিয়ে পায়ে হেঁটে ঢুকেছেন অনেক মানুষ। সীমিত পরিসরে অফিস ও কলকারখানা খোলার কারণেই রাজধানীতে ফিরছেন তারা। তবে পোশাক শ্রমিকের সংখ্যা ছিল কম, যদিও তাদের ব্যাপারে শিথিলতা রয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। নবীনগর থেকে আসছি, কারখানা খুলে দেবো এই কারণে আসছি। খোলা পড়ছে, মানে মালিকে ফোন দিয়েছে, আমি চলে আসছি। আমিন বাজারে গেছিলাম বাজার করতে, কিন্তু করতে পারিনি, তাই বাসায় চলে যাইতেছি। আমার অফিসের কাজের জন্য মিরপুর 1 নম্বরে যাইতে হবে, এই কারণে আসে। যারা মানবিক বিষয়গুলো উপস্থাপন করতেছে, যেমন প্রেগন্যান্সি, মেডিকেলের প্রয়োজন, তারপরে সরকারি কর্মচারী, স্বাস্থ্য কর্মী, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা প্রবেশ করতে চাইলে আমরা প্রবেশ করতে দিচ্ছি। ঢাকার ভেতরের চিত্র আরও ভয়াবহ। গণপরিবহন ছাড়া বেড়েছে সব ধরনের যানবাহন। চেকপোস্টগুলোতে নজরদারি নেই, অনেকটা হাল ছেড়ে দিয়েছে পুলিশও। পুলিশের কোনো তৎপরতাই নাই, কিন্তু পুলিশের আরও চেকপোস্ট, আরও নজরদারি হওয়া দরকার। আমরা এদিকে সবসময় ইয়ে করি, কোনো সময় ইয়ে করেন। আজকে আপনি করে দেখে সেটা যে এরকম ইয়ে করতেছে। স্থায়ী বা অস্থায়ী কাঁচা বাজারগুলোতে শারীরিক দূরত্ব মেনে চলার প্রবণতা কমেছে। দূরত্ব হইতেছে না, তো সব জায়গায় জামানো চলতেছে, মানুষজন বেশি, গাড়িগুলো রাস্তা গাড়িগুলো অনেক চলে। তরকারিওয়ালারা ঠিকই দূরত্ব করতেছে, কিন্তু আমরা আসলে ক্রেতা, আমরা তো দূরত্ব মনে করতেছি না। আমাদের দূরত্ব কেউ মাথা নাকি মানে মনেই করছে না বাজারে যারা আসছে। তবে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এমন ঊর্ধ্বমুখী আচরণের মধ্যে সাধারণ মানুষের এমন অবাধ বিচরণ নতুন সংকট জন্ম দেবে
বাড়াবে ভয়াবহতা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। অনেক টানাপোড়েনের পর গণস্বাস্থ্যের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন। GRapid.Blot নামের ওই কিটটি পরীক্ষায় একটি বড় কমিটি অনলাইনে বৈঠক করবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ। BSMMU এবং ICDDRBতে এই পরীক্ষা করানোর কথা বলছে ওষুধ প্রশাসন। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটটি পরীক্ষার অনুমতি পেল অনেক টানাপোড়েনের পর। সরাসরি আমাদের অনুমতি সেটা দিয়েছে এবং যেই জন্য আমরা খুব ঔষধ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটা দিন গেলেও তাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। করোনা পরীক্ষায় গণস্বাস্থ্য কিট উদ্ভাবনের দাবি করে 18 মার্চ। বলা হয় 200 টাকা দামি জিনিসটি দিয়ে 15 মিনিটেই পাওয়া যাবে ফল। আমরা যা বলছি সেটা সঠিক কিনা সরকার নিজেরাও দেখবে, WHO দেখতে পারে। আমরা একটা করে টেস্ট কিট দেবো যেখানে 40টা টেস্ট করা যাবে। অনেক প্রক্রিয়া শেষে কথা হয় কিটটি জমা দেওয়া হবে 11 এপ্রিল। পরে হস্তান্তরের নতুন তারিখ ঠিক হয় 25 এপ্রিল। কিন্তু সেদিন ওষুধ প্রশাসনের কেউ না যাওয়ায় সফল হয়নি প্রচেষ্টা। 26 এপ্রিল সংবাদ সম্মেলন করে ওষুধ প্রশাসনের সমালোচনা করেন ডাক্তার জাফরুল্লাহ। আমরা সরকারের যত রকম ফি আছে দিতে বাধ্য দেব, যেটি ফিতে বলবে সরকারিভাবে থাকবে সেটা, কিন্তু ওষুধের মূল চালাকি করে জনগণের স্বার্থহানিকর কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে রাজি নাই। পরের দিন গণস্বাস্থ্যের আয়োজনে না যাওয়ার ব্যাখ্যা দেয় ওষুধ প্রশাসন। বলা হয় কিট উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট, এটি তো হ্যান্ডওভার হয় না। এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন, সেজন্য আমরা সেখানে যাই নাই। অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয়। এরপরও কয়েকদিন টানাপোড়েন চলে বিষয়টি নিয়ে। অবশেষে বৃহস্পতিবার রাজধানীর BSMMU ও ICDDRBতে কিটটি পরীক্ষার অনুমতি দেয় ওষুধ প্রশাসন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করে জনগণের মনোবল যোগাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী কথা বলেন। এ সময় নব সভাপতি AK আজাদ সরকারি ক্রোড়পত্র সহ বিভিন্ন বিজ্ঞাপনের বকেয়া বিল দ্রুত পরিশোধে মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। একই সাথে ব্যাংক ঋণ সুবিধা এবং হকার, পরিবহন শ্রমিক ও এজেন্টদের জন্য আর্থিক প্রণোদনার দাবি জানানো হয়। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী। এ সময় করোনায় সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য সাহায্য কামনা করেন তারা। সেই সাথে করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুচিকিৎসা ও DRU সদস্যদের জন্য সরকারি সহায়তার আবেদন জানান রিপোর্টার প্রতিনিধিরা। এর মধ্যে আশা জাগাবে যে সংবাদগুলো আগামী দিনে যে সুদিন আসবে, সমস্ত অন্ধকার কেটে গিয়ে সেই সংবাদগুলো যেন প্রকাশিত হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্বের একাধিক গবেষণা সংস্থা। তাপমাত্রার তারতম্যের কারণে দেয়া হয়েছে এই সতর্কবার্তা। চিকিৎসকরা বলছেন বাসাবাড়ি থেকেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠান আর হাসপাতালে এই সংক্রান্ত ঝুঁকি বেশি। তবে এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হবার কিছুই নেই বলে জানালেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। কোভিড-19 চিকিৎসা দেওয়া হয় এমন হাসপাতালগুলোর অধিকাংশই কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। আক্রান্তদের মধ্যে যারা বাসায় অবস্থান করছেন তাদেরও অনেকে ব্যবহার করেন এয়ার কন্ডিশনার। এ বিষয়ে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC ও ভারতের গবেষণা সংস্থা ইন্ডিয়ান হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স বলছে ঘরের আর্দ্রতা 40 থেকে 70% ও তাপমাত্রা থাকতে হবে 24 ডিগ্রির উপরে। এর নিচে গেলে করোনা ভাইরাসের স্থায়িত্ব বৃদ্ধি পায় আর তাতেই বাড়ে ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন বাসাবাড়ি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে এই ঝুঁকি বেশি। তাই হাসপাতালে করোনা আক্রান্তদের নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতেই হবে পরামর্শ চিকিৎসকদের। দুটি ফ্যাক্টর এখানে কাজ করে আসলে। একটি ফ্যাক্টর হলো যে তার এসির যে বাতাসের ফ্লো, এই বাতাসের ফ্লোটি আসলে তার মাধ্যমে নির্ভর করে একটি ফ্যাক্টর। আরেকটি ফ্যাক্টর হলো আর্দ্রতা। আর্দ্রতা কম হলে এই ভাইরাস সংক্রমণ বেশি থাকে এবং জানেন যে 40% নিচে আর্দ্রতা থাকলে সেখানে এমনকি সেই
বাড়িতে সেই ঘরের রুমে যদি কোনো প্লাস্টিক সামগ্রী থাকে সেখানেও বেশি সময় বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। অবশ্য এ নিয়ে ভিন্ন মত আছে রোগতত্ত্ববিদদের। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানান তারা। এ বিষয়ে অবশ্য গবেষণা হচ্ছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনো চূড়ান্ত করে কিছু বলা হয়নি। এয়ার কন্ডিশনের ঠান্ডাতে আপনার ভাইরাসটা জন্য সংক্রমণের জন্য বেশি খারাপ এটা কোনো ভিত্তি নাই। ঠান্ডা রুম হলে সংক্রমণ বেশি হবে, গরম রুম হলে সংক্রমণ কম হবে, এটা কোনো নাই। শুধু করোনা ভাইরাস নয়, অ্যাজমা হাঁপানি রোগীদের স্বাস্থ্য ঠিক রাখতে হলেও এয়ার কন্ডিশনার ব্যবহারে সতর্ক থাকা উচিত বলে মনে করেন চিকিৎসকরা। আর কোভিড আক্রান্তদের জানালা খোলা রেখে এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। যদি জানালা খোলা রাখা হয় এসির বদলে, তাহলে আর্দ্রতাটি বেড়ে যাবে এবং তাতে করে ভাইরাসটি থাকতে পারবে না, এবং বাতাসের খেলার মাধ্যমেও ঘরের মধ্যে ভাইরাসটি কিন্তু বাসার বাইরে চলে যাবে। ভেন্টিলেশন থাকতে হবে বা বাতাস প্রবাহ থাকতে হবে। সেজন্য হয়তো এয়ার কন্ডিশন এর চাইতে যদি এয়ার সাকার থাকে, রুম থেকে যদি সাক করে বাইরে বাতাস নিয়ে যাওয়া থাকে এবং তার সাথে এয়ার কন্ডিশন থাকে, তাহলে সেই জিনিসটা আরো ভালো হয়। প্রাপ্তবয়স্কদের থেকেও শিশুদের জন্য সারা বছর এয়ার কন্ডিশনার ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যেখানে করোনা আক্রান্তদের জানাজায় যাচ্ছে না স্বজনরা, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-19-এর চিকিৎসা দেয়া হাসপাতালগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে একদল স্বেচ্ছাসেবী। 1 মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে ঢাকাসহ সারা দেশে এই মহতী কার্যক্রম চালাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির 2000-এরও বেশি সদস্যের একটি দল। মাহফুজ মিফুর রিপোর্ট। 22 মার্চ থেকেই কুয়েতমৈত্রী ও কুর্মিটোলা হাসপাতাল নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ করে আসছেন এই মানুষগুলো। শুধু এ দুটিই নয়, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সব হাসপাতালেই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন তারা। মূলত এই কাজটা আমরা করছি সাধারণ রোগী যারা হাসপাতালে আসছেন, আমাদের ডাক্তাররা যারা আছেন, নার্স কিংবা অন্যান্য স্টাফরা, তাদের জন্য যেন হাসপাতালটা নিরাপদ থাকে। দেশে কোনো ধরনের মহামারী চলছে, সেক্ষেত্রে আমার এটা দায়িত্ব এবং কর্তব্য, আমি দেশের জন্য কিছু করব। গত 2 সপ্তাহে অনেকটাই পাল্টেছে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, তাই বেড়েছে জীবাণুমুক্ত করার কাজও। জীবনের ঝুঁকি নিয়েই সেই কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। মূল মোটো হচ্ছে আই সার্ভ, মানে হচ্ছে আমি সেবাব্রতী। সেই জায়গা থেকে আমি করোনা পরিস্থিতিতে আমি সেবাব্রতী হিসেবে কাজ করে যাচ্ছি। কেবল ঢাকা নয়, দেশের সব জেলার সদর হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতেও এই জীবাণুমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। জরুরি বিভাগ, মেডিকেল, হাসপাতাল, এছাড়াও বাজার এবং যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় এই স্বেচ্ছাসেবী সংস্থার। 262টি হাসপাতাল সারা বাংলাদেশে আমরা জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করেছি। কোভিড-19-এর এই বিশেষ পরিস্থিতিতেও আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠে সরাসরি কাজ করছেন, মানুষের সাথে, মানুষের পাশে, এবং বাংলাদেশের মানুষের যে কোনো প্রয়োজনে আমরা সামনে আছি, সামনে থেকে কাজ করব। পাশাপাশি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বাড়াতেও কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। খাদ্য সহায়তার দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিতরা। শ্রমিক কল্যাণ ফান্ডের নামে যে টাকা তোলা হয়েছিল তার দাবি জানিয়ে লালমনিরহাটে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বছরের পর বছর কল্যাণ ফান্ডে চাঁদা দিয়ে আসলেও দুর্যোগকালে কল্যাণে আসছে না সেই টাকা। মোটা অঙ্ক আদায় হলেও সেই টাকার হদিস নেই। পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। খাদ্য সহায়তার দাবিতে সিরাজগঞ্জের সড়ক অবরোধ করে শ্রমিকরা। তাদের অভিযোগ, 1.5 মাস ধরে কর্মহীন পরিবহন চালক, হেলপার সহ সংশ্লিষ্টরা। অবরোধের কারণে সড়কে আটকে পড়ে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান সহ ছোট বড় যানবাহন। পরে বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদ্য সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। ঝিনাইদহে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে বঞ্চিতরা। এ সময় চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, গ্রামের কয়েকশো নারী পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। এ সময় চেয়ারম্যান এক নারীর সাথে অসৌজন্যমূলক আচরণ করলে বিক্ষোভকারীরা তাকে লাঞ্ছিত করে।
নারায়ণগঞ্জে এক যুবলীগ নেতার গোডাউনে অবৈধভাবে মজুত করা ১২০০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, গোপন খবরে গতরাতে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভুইয়ার একটি গোডাউনে অভিযান চালানো হয়। নিট কম্পোজিটের গোডাউন বলা হলেও ভেতরে পাওয়া যায় ১২০০ বস্তা চাল। চাল মজুতকারী যুবলীগ নেতা মজুদের বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি, তাই সিলগালা করে দেওয়া হয়েছে সেই গুদাম। দর্শক, করোনা আপডেটে নিচ্ছে আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন করোনা আপডেট। করোনার থাবায় বন্ধ থাকার ৩৮ দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে ৫০০ ব্যাগ ভুট্টা বীজ আমদানি করা হয়, তারপরই আমদানি করা হয় ৫৭ টন পাট বীজ। বন্দর কর্তৃপক্ষ জানায়, সরকারি বিধিনিষেধ মেনেই চলছে সকল কার্যক্রম। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই করোনার দুর্যোগে আমদানি কার্যক্রম সম্ভব বলে জানান অতিরিক্ত পরিচালক মামুন তরফদার। তিনি জানান, কাল থেকে আরও বেশি পরিসরে পণ্য আমদানি করা হবে। করোনা চিকিৎসায় নতুন মোড় আনার দাবি করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জেলিয়াড সায়েন্স। তাদের দাবি, যে কোনো ওষুধের তুলনায় আক্রান্তদের দ্রুত সারিয়ে তুলছে অ্যান্টিভাইরাল ট্যাবলেট রিমাডাসিভির। এতে কোভিড-19 রোগী সুস্থ হতে ৪ দিন সময় কম লাগছে। দ্রুত এই ট্যাবলেট অনুমোদন দিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যকারিতার শতভাগ প্রমাণ না মিললেও করোনা চিকিৎসায় বিদ্যমান যেসব ওষুধ প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অন্যতম রেমডেসিভির। মার্কিন গবেষণার ফলাফলে আশার আলো দেখাচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধটি। গবেষণা প্রতিষ্ঠান জিলিড সায়েন্সের পরীক্ষাটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তত্ত্বাবধানে। বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালে চিকিৎসাধীন ১০৬৩ জন রোগীকে দেয়া হয় রেমডেসিভির। দেখা যায়, অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যেখানে সুস্থ হতে সময় লাগে ১৫ দিন, সেখানে রেমডেসিভির প্রয়োগে ১১ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছে আক্রান্ত ব্যক্তি। র্যান্ডম পরীক্ষায় রেমডেসিভির ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে। এর প্রয়োগে রোগী তুলনামূলক দ্রুত সুস্থ হচ্ছে। ড্রাগটি এক ধরনের এনজাইম ব্লক করে দেয়, যার উপর ভিত্তি করে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার ঘটায়। তবে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। জিলিড বলছে, কোভিড আক্রান্ত হওয়ার সাথে সাথে প্রয়োগ করা হলে রেমডেসিভির ভালো কাজ করে। এই ওষুধ ব্যবহারকারীদের মৃত্যুহারও কম। গবেষকরা বলছেন, সার্স ও মার্সের ক্ষেত্রে প্রাণীদেহে ক্ষতিকর ভাইরাস সংক্রমণ রুখতেও সাফল্য মিলেছিল রেমডেসিভির প্রয়োগে। তাই দ্রুতই অ্যান্টিভাইরাল ওষুধটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিন আবিষ্কারের পথেও অনেক দূর আগানো হয়েছে বলে জানালেন তিনি। আমরা চাই প্রতিষেধক নিরাপদ হোক। রেমডেসিভির যেহেতু ভালো কাজ করছে, তাই দ্রুত অনুমোদন দেওয়া হোক। ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেক দূরে গিয়েছি, তবে যতদিন না হচ্ছে বিকল্প ভাবতে হচ্ছে। জিলিডের সাথে আলোচনা চললেও রেমডেসিভির অনুমোদনের বিষয়টি এখনও চূড়ান্ত করেনি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এতদিন করোনা মোকাবেলায় হাইড্রোক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন প্রয়োগেও সাফল্য মিলছিল কিছুটা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসের কারণে জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের অর্ধেক কর্মক্ষম মানুষ। বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, এই সংখ্যাটি প্রায় ১৬০ কোটি, যার ফলে বছরের দ্বিতীয় প্রান্তিকেই বড় ধরনের অর্থমন্দায় পড়বে বিশ্ব। ২০২০ সালের শুরু থেকে করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ বিশ্বের নানা দেশ। বন্ধ হয় একের পর এক কারখানার দরজা। টানা লকডাউনে ঘরে আটকা পড়েন কর্মক্ষম কোটি কোটি মানুষ। কোভিড-19 ছড়ানোর আগেই কর্মঘণ্টা হ্রাসের আশঙ্কার কথা জানিয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, কিন্তু বহু আগেই ছাড়িয়েছে সেই হিসাব। ওই পরিসংখ্যান অনুসারে প্রতি সপ্তাহে কমে গেছে ৪৮ কর্মঘণ্টা, যাতে সবচেয়ে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ইউরোপ ও এশিয়া মহাদেশ।
বিশ্বের 10 জনের মধ্যে 6 জনই ভাসমান, অস্থায়ী অর্থনীতির উপর নির্ভরশীল, যাদের কাজের কোনো সুরক্ষা নেই। নতুন পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে পৃথিবীর 200 কোটি মানুষই অস্থায়ী কাজের সাথে সংশ্লিষ্ট। করোনা মহামারীর কারণে এদের 160 কোটি জীবিকা হারিয়েছেন। পরিবারের মুখে সামান্য খাবারও তারা তুলে দিতে পারছেন না। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়ানোর আগেই বিশ্বব্যাপী কমে শ্রমিকের আয়। সর্বোচ্চ চাকরি হারিয়েছেন আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মানুষ। গড়ে সেই হিসাব দাঁড়ায় 60%। বিপুল সংখ্যক মানুষ দিনের পর দিন কাজে যেতে পারছে না, ফলে অভুক্ত থেকে কিংবা অর্ধাহারে কাটছে তাদের দিন। কর্মক্ষম এসব মানুষের নেই সামাজিক সুরক্ষা। এ পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জাতীয় সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দরকার বিশ্বব্যাপী ঐক্য, কারণ এই উদাসীনতার কারণে ভুগতে হবে বিশ্বকে। আইএলওর সংখ্যা, লকডাউন যত দীর্ঘায়িত হবে ততদিন অফিস আদালতে ঝুলবে তালা, যা বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বকে ঠেলে দেবে ভয়াবহ অর্থমন্দার দিকে। সবচেয়ে ক্ষতির মুখে পড়বে নির্মাণ, আবাসন শিল্প, খাদ্য সরবরাহ, খুচরো ও পাইকারি বাণিজ্য সহ সংশ্লিষ্ট অনেক ব্যবসা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।